চাচ্ছে দ্রুত নির্বাচন, কেউ চাচ্ছে সংস্কার, কেউ চাচ্ছে যে শেখ হাসিনা ফাঁসির পূর্ব নির্বাচন হবে না, কেউ বলছে যে আগে হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। তো এই অবস্থার প্রেক্ষাপটে একটা জাতীয় ঐক্যমতের যে প্রশ্ন আসছে, সে ঐক্যমতটা আসলে কিভাবে হবে এবং সেটা কি আমরা একটা আলোর ঝলকানি দেখতে পাবো কিনা? অনেক ধন্যবাদ। আলোর ঝলকানি তো 5ই আগস্ট দেখা গেছে, সুতরাং এর চাইতে বড় আলোর ঝলকানি দেবার ক্ষমতা আমার বা এই সরকারের আছে কি না আমি সন্দিহান। তবে হ্যাঁ, আপনি যেগুলো বললেন, মত নৈক্য বা ভিন্ন মত বিভিন্ন রাজনৈতিক দল ও শক্তির মধ্যে, এটাই তো স্বাভাবিক এবং এই জন্যই তো জাতীয় ঐক্যমত্য কমিশন এবং আমার মতো একজন নগণ্য মানুষকে একটা অ্যাসাইনমেন্টে দেওয়া যে কিছু কিছু জায়গায় ভিন্ন মত আছে বা মত অনৈক্য আছে, সেগুলোকে একটু অ্যাড্রেস করা এবং কোথায় কি কারণে মতনৈক্য বা ভিন্ন মত সেটাকে কিভাবে একটা কাছাকাছি জায়গায় আনা যায়। দেখুন, পলিটিক্যাল রেটোরিক বা রাজনৈতিক বক্তব্য এইটা মানে শুধু বাংলাদেশে না, সারা দুনিয়া জুড়েই আছে। পলিটিক্যাল রেটোরিকের সব কথা আমলে নিয়ে তো আবার সব কাজ হয় না, আবার সব কথা ফেলেও দেওয়া যায় না। রাজনৈতিক প্রয়োজনে মানে প্রত্যেকের নিজ নিজ রাজনৈতিক এজেন্ডা অনুযায়ী তাদের প্রয়োজন ভেদে অনেক রকম বক্তব্য আসে। সমর্থকদের খুশি করার জন্য অনেক রকম বক্তব্য আসে, তারপরে প্রতিপক্ষকে বার্তা দেওয়ার জন্য বক্তব্য আসে। তো সুতরাং এগুলোর সানিনজুল করার চেষ্টা বা এগুলোর তর্জমা করার চেষ্টা করা উচিত হবে না। আমি বরং বলবো যে জাতীয় ঐক্যমত্য কমিশন যে কাজ করছে নিয়ে চেপে বসবে না, কিংবা এরকম মাফিয়াতান্ত্রিক ব্যবস্থা কায়েম হবে না। এই রকম কিছু পদ্ধতি প্রবর্তন করা যেটায় সবাই মোটামুটি মতৈক্য হবে। এখন ধরেন আপনি যদি বিএনপিকে জিজ্ঞেস করেন যে বাংলাদেশে হাসিনার 16 বছরের ফ্যাসিবাদী শাসনের মতো আর কোনো শাসন কি আপনি চান, তারা এক বাক্যে বলবে না, আমরা চাই না। আপনি যদি আমাদের নতুন যে সংগঠন হয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি, তাদেরকে জিজ্ঞেস করেন, তারা বলবেন আমরা এত জীবন দিয়ে এত রক্ত দিয়ে এই মাফিয়াতন্ত্র ফ্যাসিবাদকে বিতাড়িত করলাম কি আবার এটা আসার জন্য? মোটেই না। আপনি যদি জামাত ইসলামকে জিজ্ঞেস করেন, একই কথা বলবে। অন্য অন্য যে সমস্ত রাজনৈতিক দল শক্তি আছে সবাই একই কথা বলবে। তার মানে দৃশ্যতে একটা ঐক্যমত আছে, কোনো ভিন্নমত নাই। প্রশ্ন হলো যে ভিন্নমতটা কোথায়? যে তাহলে আর যদি আমরা বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী শাসন দেখতে না চাই, তো সেটা আমাদের সংবিধান সহ রাষ্ট্র ব্যবস্থার কোথায় কোথায় কি কি নতুন পদ্ধতি প্রবর্তন করলে সেটা আর হবে না, ও ধরনের ফ্যাসিবাদ আসবে না। এটা নিয়ে ভিন্নমত আছে। আপনি মনে করছেন এটা করলে আর আসবে না, আমি মনে করছি এটা করলে আসবে না, আরেকজন মনে করছে ওইটা করলে আসবে না। এগুলো নিয়ে আলাপ আলোচনা করা, এগুলো নিয়ে পরস্পরের বোঝাপড়া তৈরির ক্ষেত্রে সাহায্য করা, সেই কাজটাই জাতীয় ঐক্যমত্য কমিশন করছে এবং নিশ্চয়ই এটার একটা রেজাল্ট আমরা দেখতে পাবো। কারণ যেহেতু সবাই আলটিমেটলি মূল গোলে সবাই একমত, সুতরাং এইখানে সফল না হবার খুব বেশি কারণ আমি দেখি না। কিন্তু মিস্টার মনির হায়দার, আমরা যারা যুগপৎ আন্দোলন করেছে, যারা ফ্যাসিস্ট হাসিনা সরকারকে বিদায় করেছে, এবং এখানে ছাত্র জনতার সকল শ্রেণী পেশার মানুষেরই কিন্তু এখানে কন্ট্রিবিউশন আছে, এবং সেক্ষেত্রে যারা যুগপৎ আন্দোলন করেছে তারা কি এখন কোথাও কি ক্ষমতার লড়াই কি কোথাও কি তাদের মধ্যে একটা বিভক্তি হচ্ছে কিনা? এই কারণের জন্য বলছি, যেমন আপনি যদি ধরেন যারা নতুন যে পার্টিটি গঠিত হলো, তারা কিন্তু এক ধরনের বক্তব্য দিচ্ছে, জামাত ইসলাম এক ধরনের বক্তব্য দিচ্ছে, বিএনপি দ্রুত নির্বাচন চাচ্ছে। এই জায়গাটা কি আপনার কাছে মনে হয় কিনা এখন এসে তারা এই ফ্যাসিস্টের তারা বিদায় করবার পরে নিজেদের মধ্যে নিজেরা সে ঐক্যের জায়গাটা গড়ে তুলতে কোথাও এখনো পর্যন্ত গ্যাপ আছে? না, প্রথম কথা হলো যে দেখুন, প্রত্যেকের নিজস্ব রাজনৈতিক আদর্শ এবং এজেন্ডা আছে, সুতরাং তারা সেভাবে তো কথা বলবেন। ফ্যাসিবাদ বিতাড়নের ক্ষেত্রে সবাই ঐক্যবদ্ধ হয়েছেন, কারণ ওটা এমন একটা জাতীয় ইস্যু ছিল যে ওইখানে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। আমরা এই ফ্যাসিবাদ আর আসতে দিব না, সেটাও ঠিক একই রকম একটা এজেন্ডা যে সবাই একমত হবে। কিন্তু নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন তো হবেই দেশে। এখন পরবর্তী আমাদের দেশ যেখানে ফ্যাসিবাদ মুক্ত হবার পর যে জায়গায় এখন অবস্থান করছে, এর পরবর্তী ধাপ হলো গণতন্ত্রের উত্তরণ, এবং সেটা একটা নির্বাচনের মধ্য দিয়েই গণতন্ত্রের উত্তরণ ঘটবে। নির্বাচনটা কবে হবে সেটা নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি একটা ধারণা দিয়েছেন, একাধিকবার বলেছেন যে হয়তো আগামী ডিসেম্বরে হতে পারে। এখন নির্বাচন কি আপনি বিশ্বাস করেন ডিসেম্বর হবে বলে? আপনি তো যেহেতু কাছাকাছি থাকছেন, আপনার কাছে মনে হয় ডিসেম্বরে নির্বাচন কি হবে? হবে কি হবে না সেটা আমি জানি না, কিন্তু প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন এটা আমরা সবাই শুনেছি।
আপনি একজন নাগরিক হিসেবে শুনেছেন, আমি একজন নাগরিক এবং সরকারের ভিতরে একজন হিসেবে আমিও শুনেছি। কিন্তু একটা বিষয় আমি মাঝে মাঝে একটু আপনার থামিয়ে কথা বলছি, দর্শকদের একটুখানি অনেক কিউরিসিটি আছে, আপনি আসবেন শুনে তারা অনেকে আমাদেরকে ফোন করছে, জানবার চেষ্টা করেছে, আমরা টেলিভিশনে প্রোমো চালিয়েছি সে কারণের জন্য। এই যে মাননীয় প্রধান উপদেষ্টা ডিসেম্বরে নির্বাচনের কথা বলেছেন, আবার গতকালকে তিনি বলেছেন যদি সংস্কার বেশি চায় তাহলে জুনে নির্বাচন হবে। কিন্তু দেখুন, আপনি বলেন, শেষ করেন। জি, কিন্তু এখানে বিএনপির পক্ষ থেকে বারবার যে প্রশ্নটি উত্থাপন করছে বা অনেকে যে প্রশ্নটি উত্থাপন করছে যে মাননীয় প্রধান উপদেষ্টা কেন দেশের গণমাধ্যমের সামনে একটা রোড ম্যাপ ঘোষণা করছেন না, এবং সেটা হলে তো পরিষ্কার হয়ে যায় কবে নাগাদ নির্বাচন হবে। আপনার বিদেশি মিডিয়াগুলোকে একরকম, আবার বিদেশের কোনো রকম কোনো বিশিষ্ট ব্যক্তি আসে তাদেরকে জুলাই ডিসেম্বর, এই জায়গাটার মধ্যে একটা রোড ম্যাপ ঘোষণা করতে ডিসেম্বরে যদি নির্বাচন হয় সেখানে মাননীয় প্রধান উপদেষ্টার কোথাও কি কোনো চিন্তা চেতনার মধ্যে পার্থক্য আছে কিনা? না, দেখুন, আমি বিষয়টাকে এভাবে নিতে চাই, সেটা হলো যে তিনি এ পর্যন্ত যতবার নির্বাচন সম্পর্কিত কথা বলেছেন তিনি কিন্তু ডিসেম্বরটাকেই ফোকাস করেছেন। তারপরে বলেছেন যে যদি আরও বেশি সংস্কার চাই তো হয়তো আরও 2-4 মাস দেরি হতে পারে, কিন্তু বরাবরই তিনি মূল কথা বলেছেন ডিসেম্বরকে ঘিরে। প্রফেসর ইউনূসের তো কোনো দূরভিসন্ধি থাকতে পারে না, এটা তো আমরা সবাই জানি। তিনি যে জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশের সরকারের দায়িত্ব নিয়েছেন, তার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ কী ধরনের ভয়ঙ্কর ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পেয়েছে এটা আমরা সবাই জানি। তার নিজের ক্ষমতার উচ্চাভিলাষ থাকলে উনি 2007 সালে ক্ষমতা নিতে পারতেন। সে সরকারও কিন্তু 2 বছর ছিল, তাকে তখন বলা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার জন্য, তিনি হননি, এটা সবাই জানে, একদম ওপেন, বিভিন্নজন বইয়েও সেটা লিখেছেন। কিন্তু তখন তো অভিযোগ ছিল তিনি একটা দল গঠন করার চেষ্টা করেন। না, সেটা হলো তার আগে, 2017 আগে, তার আগে, হ্যাঁ। তো তিনি তখন দায়িত্ব নেননি, এখন তিনি এমন এক সময় দায়িত্ব নিয়েছেন। এবারও তাকে দায়িত্ব নেওয়ার জন্য তৎকালীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তার সঙ্গে যোগাযোগ করেছে, তাকে বুঝিয়েছে, এবং তিনি মনে করেছেন যে এই মুহূর্তে জাতিকে বড় রকমের বিপদের হাত থেকে রক্ষা করবার জন্য তার দায়িত্ব নেওয়া প্রয়োজন, তিনি দায়িত্ব নিয়েছেন। তিনি চেষ্টা করছেন এই দেশের জন্য, এই দেশের জনগণের জন্য ভালো কিছু রেখে যাওয়ার। তার নিজের কোনো এজেন্ডা, নিজের কোনো দূরভিসন্ধি থাকতে পারে এটা আমার মনে হয় না বাংলাদেশে কেউ বিশ্বাস করে। তিনি কোনোভাবে নির্বাচন বিলম্বিত করে অনেকদিন ক্ষমতায় থাকতে চান, এরকম কোনো ইচ্ছা ওনার আছে বলে কেউ বিশ্বাস করে এটা আমি মনে করি না। কিন্তু যেটা হয়েছে, আপনি হয়তো বলেছেন বিএনপি একটা রোড ম্যাপ চাইছে, আমি এত দোষের কিছু দেখি না। বিএনপি দেশের বৃহত্তম রাজনৈতিক দল এই মুহূর্তে, মানে অতীতের বিভিন্ন নির্বাচন হিসাব করে বিএনপি মনে করতে পারে যে একটা স্পেসিফিক রোড ম্যাপ দেওয়া দরকার, তারা এই দাবি জানাচ্ছে। মাননীয় প্রধান উপদেষ্টা কিংবা তার সরকার, তারা হয়তো মনে করছে যে যেহেতু সংস্কারের কিছু প্রক্রিয়া চলমান আছে, জাতীয় ঐক্যমত্য গঠনের কিছু প্রচেষ্টা চলমান আছে, এগুলো একটা স্টেজে গেলে হয়তো তারা একটা পরিকল্পনা ঘোষণা করবেন স্পেসিফিক। আমি জানি না, সেটা নিয়ে আমার সঙ্গে কোনো আলোচনা হয়নি, আমি বিশ্বাস করি সেরকমটাই হয়তো হবে। আবার আপনি বলেছেন যে ছাত্র নেতৃবৃন্দের মধ্যে কেউ কেউ, এখন তার ছাত্র নেতৃবৃন্দ বলা যাবে না, ন্যাশনাল সিটিজেন পার্টি নেতৃবৃন্দ কেউ কেউ বিভিন্ন রকম রেটরিক বক্তব্য দিয়েছেন, সেটাকে আমি রেটরিক হিসেবে দেখতে চাই। হ্যাঁ, তাদের দিক থেকে একটা, এমনকি বিএনপি যেরকম রোড ম্যাপের দাবি করছে, এর বিপরীতে ন্যাশনাল সিটিজেন পার্টির ভিন্ন দাবি থাকতে পারে, জামাত ইসলামের ভিন্ন দাবি থাকতে পারে। এটাই তো একটা গণতান্ত্রিক সমাজ রাজনৈতিক ব্যবস্থা। শেখ হাসিনার ফাঁসি হবার আগ পর্যন্ত ভুলক্রমে নির্বাচনের কথা উচ্চারণ করা যাবে, এটা একটা রেটরিক, এটা হতে পারে। এখন যদি হয় তাহলে তো একটা ফাঁসি তো অনেক প্রক্রিয়া। না, আমি এটা নিয়ে খুব ডিটেল আলোচনায় যাব না, কিন্তু আমি এটাকে একটা রেটরিক হিসেবে দেখতে চাই। কিন্তু তারা তো এটাকে রেটরিক হিসেবে না দেখে এটাই তারা বাস্তব না, তাদের এই প্রশ্নটা আপনারা তাদের কাছে করতে পারেন, নিশ্চয়ই তারা আমি আমার অবস্থান থেকে বলতে পারি যে প্রত্যেকেই ভিন্ন মত প্রকাশের, ভিন্ন দাবি জানানোর অধিকার তাদের আছে, এবং এরকম ভিন্ন মত জানানোর জন্যই কিন্তু 5ই আগস্ট গণ অভ্যুত্থান হয়েছে, জুলাই অভ্যুত্থান হয়েছে। জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রধান অর্জন হলো প্রত্যেকে মুক্তভাবে তাদের দাবি জানাতে পারবে, তাদের ইচ্ছার কথা বলতে পারবে, এবং তাদের পরিকল্পনা, তাদের এজেন্ডা, রাজনৈতিক আদর্শ উদ্দেশ্য অনুযায়ী তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। এটাই হলো জুলাই অভ্যুত্থানের প্রধান একটা লক্ষ্য ছিল, এবং সেটা যখন এই ছাত্ররা আন্দোলন করে, যখন 8 দফা ছিল রাজনৈতিক দল করবে, তারা এখন একটা রাজনৈতিক দল করেছে। এইটা তখন প্রাসঙ্গিক ছিল না যে কোন নির্বাচনটা আগে হবে, কোন নির্বাচনটা পরে হবে। তারা একটা শক্তি হিসাবে এখন মনে করছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে হলে ভালো হবে। বিএনপির মতো একটা বড় দল মনে করছে যে না, স্থানীয় সরকার নির্বাচন করতে গেলে জাতীয় নির্বাচনের পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে। প্রত্যেকেরই মনে করার অধিকার আছে, তারা সেটা জানাচ্ছে। আপনারা কি মনে করেন? না, আমরা এখনো পর্যন্ত, মানে আমি অন্তত ব্যক্তিগতভাবে এই ব্যাপারে কোনো মন্তব্য করার জায়গায় এখনো আসি। সরকার
সেটা সরকারের অন্য অন্য, ধরেন আপনারা সুযোগ পেলে মাননীয় প্রধান উপদেষ্টাকে জিজ্ঞেস করতে পারেন, তার কথাই এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা প্রণিধানযোগ্য হবে। তাহলে ডিসেম্বরে যে নির্বাচনের কথা বলছে, সেই নির্বাচন কি ডিসেম্বরে হবার প্রস্তুতি গ্রহণ? প্রস্তুতি এটা নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর সামগ্রিক প্রস্তুতি বা ভূমিকার উপরে। কারণ এই যে যেটা বললাম, একটা সংস্কার প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে। আপনি জানেন জাতীয় ঐক্যমত্য কমিশন যেটা নিয়ে কাজ করছে, যে 6টা কমিশন যারা মেজর সংস্কার বা রিফর্ম রিকমেন্ডেশন দিয়েছে, সুপারিশগুলো দিয়েছে, এই সমস্ত সুপারিশ আজ থেকে 200 রাজনৈতিক দলকে পাঠানো হয়েছে। তাদেরকে অনুরোধ করা হয়েছে আগামী 13ই মার্চের মধ্যে এটা পূরণ করে কমিশনকে পাঠাবে, এবং রাজনৈতিক দলগুলো সেটা পাঠানোর পরে সেটার আলোকে দীর্ঘ সিরিজ আলোচনা সংলাপ হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। প্রথমে প্রত্যেক দল এবং জোটের সঙ্গে আলাদা আলাদা সংলাপ হবে, এবং তারপরে প্রয়োজন হলে তাদেরকে সবাইকে নিয়ে সংলাপ হবে, এবং সেগুলোর আউটকামের উপর নির্ভর করবে পরবর্তী ধাপ কিভাবে অগ্রসর হবে। কিন্তু সরকারের তরফ থেকে সরকার চাইছে খুব দ্রুত এই প্রক্রিয়াগুলো শেষ করতে, এবং রাজনৈতিক দলগুলো যদি সেভাবে এই প্রক্রিয়ায়, নিশ্চয়ই আমরা আশা করছি সহযোগিতা করবে। আপনি যে বারবার একই প্রশ্ন করছেন ডিসেম্বরে হবে কিনা, হচ্ছে কিনা, এইটার জবাব আসলে এসবের মধ্যে নিহিত, যে এই প্রয়োজনীয় প্রক্রিয়াগুলো যেগুলো আসলে জুলাই অভ্যুত্থানের সরাসরি একটা ফল, যে বাংলাদেশে একটা সংস্কার হবে, যেই সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশে আর কোনোদিন এই ফ্যাসিবাদ ফ্যাসিজম ফিরে আসবে না, এই মাফিয়াতন্ত্র ফিরে আসবে না, সেটার জন্য সংস্কারগুলো দরকার। এখন রাজনৈতিক দলগুলো এই সংস্কার প্রক্রিয়ায় যত দ্রুত রেসপন্ড করবে, যত দ্রুত এই প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া যাবে, ততই দেশ নির্বাচনের দিকে দ্রুত যেতে। বিএনপি তো বলছে যে যত দেরি হবে নির্বাচন তত বেশি। আমি তো একটা স্পেসিফিক জবাব দিলাম, যত এই প্রক্রিয়াগুলো দ্রুত সম্পন্ন করা যাবে, দেশ তত দ্রুত নির্বাচনের দিকে এগিয়ে যাবে। কিন্তু আজকে আর একটা বক্তব্য দেখলাম জনাব রিজভী, বিএনপি নেতা, তিনি কিন্তু বলেছেন যে, আমি কোড আনকোট করে বলি, নির্বাচন এই গড়িমসি কেন প্রশ্ন করেছেন, নির্বাচনের জন্য ডিসেম্বর পর্যন্ত সময় লাগবে কেন আবারও প্রশ্ন করেছেন। নির্বাচন সঠিকভাবে কাজ করলে এবছরের জুন জুলাইয়ের মধ্যে জাতীয় নির্বাচন সম্ভব। তিনি আরও বলেছেন, ডক্টর ইউনূস সাহেব দেশের অন্যতম স্বনামধন্য একজন সন্তান, সবাই আমরা স্বীকার করি। তিনি নিজে আন্তর্জাতিক সম্মান নিয়ে এসেছেন, তার থেকে আমরা বেআইনি আচরণ আশা করি না। কিন্তু তারপরও দেখি সরকারের ঘনিষ্ঠ কেউ কেউ বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা কঠিন। কেন কঠিন হবে? ইতিমধ্যে তারা প্রায় 6 থেকে 7 মাস চলে গেল, এখনও 9-10 মাসের মতো বাকি আছে। নির্বাচন করতে এত সময় কেন লাগবে বলে তিনি বারবার প্রশ্ন করেছেন। কিন্তু ওখানে বলেছেন সরকারের কারো কারো আচরণের মধ্যে মনে হয় যে নির্বাচন পিছানোর একটা তাদের মধ্যে একটা শঙ্কা আছে। আমি ব্যক্তিগতভাবে সরকারের কারোর মধ্যে আচরণ দেখিনি। আচ্ছা, জি বলুন। রেজওয়ান আপা তার বক্তব্যের মধ্যে দিয়ে একবার কথা। না, আমি 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 দায়িত্ব নিয়েছি 3 সপ্তাহ মতো হয়েছে। এই 3 সপ্তাহে আমি সরকারের কারো কাছ থেকে এরকম কোনো বক্তব্য শুনিনি। তার মানে আপনার কাছে মনে হচ্ছে যে আপনি যতদিন পর্যন্ত কাজ করেছেন স্বল্প সময়ের মধ্যে সরকারের যারা উপদেষ্টা রয়েছেন, মাননীয় প্রধান উপদেষ্টা, কারো আচরণের মধ্যে এরকম কোনো আমি দেখিনি। আমি সবার কাছে যথেষ্ট দায়িত্বশীল আচরণই দেখছি, এবং আসলে যার কথা আমাদের লক্ষ্য করা উচিত, আমাদের বিবেচনায় নেওয়া উচিত, তিনি মাননীয় প্রধান উপদেষ্টা। তার কথার মধ্যে কোনো হেরফের হয়নি, তিনি খুব স্পষ্টভাবেই বলছেন, এবং তার কথার মধ্যে কোনো লুকোছাপা নেই। কি সেটা? তিনি বলেছেন যে সব কিছু ঠিক থাকলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে। তিনি বারবার একই কথা বলেছেন। বেঠিক কি হতে পারে? না, আমি বেঠিক বলতে আমি তো এতক্ষণ যে ব্যাখ্যা দিলাম, যে সংস্কার প্রক্রিয়া সরকার খুব দ্রুত এগিয়ে নিতে চাচ্ছে, জাতীয় ঐক্যমত, নিশ্চয়ই সেগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা সমাধান হবে এটার। সেটা কি প্রধান উপদেষ্টার মাথার মধ্যে কোনো কিছু আছে এই ধরনের? নিশ্চয়ই আছে, তার মাথার মধ্যে যা আছে সব কিছু তার আমি জানবো না, কিন্তু আমি বিশ্বাস করি যেহেতু তিনি এই সরকারের প্রধান, দেশের সকল প্রয়োজনীয়তা, সকল বিষয় আশয় তার মাথায় আছে, নিঃসন্দেহে থাকবে। তিনি আসলে সবার কথাই শুনছেন, এবং নিশ্চয়ই সব কথা তো সবসময় জবাব দেওয়া যাবে না। সেটা তার এই দায়িত্বে থাকাটা আমাদের জন্য যে কত বড় রক্ষা কবচ, এটা ব্যাখ্যা করবার কিছু নেই। হ্যাঁ, হয়তো তার সরকারের অনেক কাজ অনেক মানুষকে হয়তো মনে করছে যে তাদের আকাঙ্ক্ষার সঙ্গে তাল মিলাতে পারছে না, তাদের গতির সঙ্গে গতি মিলাতে পারছে না, এটা হতে পারে। কিন্তু সব কিছুর পরেও প্রফেসর ইউনূস, মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি এই সরকারের প্রধান হিসাবে থাকাটা আমাদের দেশ এবং জাতির জন্য একটা বিরাট রক্ষা কবচ। এটা নিয়ে কারো কোনো দ্বিমত আছে বলে আমি দেখিনি অন্তত। তাহলে কি এখানে একটা প্রধান যে বৃহত্তর দল বিএনপি, তারা কি আশ্বস্ত হতে পারে নির্বাচন নিয়ে? আশ্বস্ত না হবার কি আছে? মানে তাহলে তাদের জন্য কি আমরা কিছু এই পর্বে বলতে পারি কিনা যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন যেটি হয়তো? মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি শুধু বলবার জন্য কোনো কথা বলেন, কাউকে একটু জাস্ট সাময়িকভাবে সন্তুষ্ট করে দেওয়ার জন্য কোনো কথা বলেন, কাউকে কোনো মতে বুঝ দেওয়ার জন্য কোনো কথা বলেন, আসলে এটা তার মনের কথা না।
এরকম হবার কোনো রকম কোনো সম্ভাবনা আছে বলে আমি মনে করি না। তিনি যেটা বিশ্বাস করেন তিনি সেটাই বলেন, সুতরাং তার ভেতরে আর বাইরে দুই কথা দুই চিন্তা আছে, এটা আমি একদমই মনে করি না। সুতরাং ধরে নেওয়া যেতে পারে যে নির্বাচনটা এই যেটি বলছেন ডিসেম্বরের মধ্যে হওয়ার একটা আমি সম্ভাবনা। বললাম তো, আমি তার মাননীয় প্রধান উপদেষ্টার কথা এটা আমাদের বিশ্বাস না করবার কি কারণ আছে? নিশ্চয়ই তিনি কি এর আগে এমন কোনো প্রেসিডেন্স বা দৃষ্টান্ত তৈরি করেছেন যে তিনি বলেছেন এক কথা করেছেন আরেক কাজ? আমি তো দেখিনি। আমরা নানা প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আসলে নির্বাচনের প্রসঙ্গে আসলে মূলত বেশি আলোচনা, শেষ একটা স্বল্প প্রশ্নের মধ্যে দিয়ে আমরা অন্য প্রসঙ্গে চলে যাব। ন্যাশনাল সিটিজেন পার্টি হয়েছে, তারা কেমন করছে, কি করবে, তারা সেকেন্ড রিপাবলিকের কথা বলছে, গণপরিষদের কথা বলছে, সে আলোচনা যাবে। তবে তার আগে একেবারে যদি আপনি সংক্ষেপে উত্তরটা দিতে চান কিনা যে বিএনপি যে দ্রুত নির্বাচন চাচ্ছে এতে কি সরকার চাপ অনুভব করছে কিনা? দেখুন, সরকার এতে চাপ অনুভব কেন করবে? কারণ মাননীয় প্রধান উপদেষ্টা যে আগামী ডিসেম্বরে নির্বাচনের সম্ভাবনার কথা বলেছেন, বিএনপি এটাকে স্বাগত জানিয়েছে। বিএনপির তরফ থেকে বলা হচ্ছে যে একটা স্পেসিফিক রোড ম্যাপ ঘোষণা করা, যে কবে তফসিল হবে, কবে নির্বাচন হবে, ডেট টেট এগুলা। তো আমার তো মনে হয় সেটা আসলে এখন মাত্র মার্চ মাস, ডিসেম্বরের নির্বাচন সম্পর্কে রোড ম্যাপ ঘোষণা করার সময় আছে সামনে। যদি ডিসেম্বরের নির্বাচন মানে নির্ধারিত হয়, সে অনুযায়ী সরকার বা নির্বাচন কমিশন যথাসময়ে এগুলা করবে। এটা চাপ অনুভব করার কিছু নয়। রাজনৈতিক দল তার বক্তব্য দিবে এবং সরকার সেটা শুনবে, সরকার সেটা উপেক্ষা করবে না। আমি মনে করি যে এই জায়গায় সব কিছু ঠিকঠাক মতো আছে। বিএনপি তার বক্তব্য দিচ্ছে, সরকার তার জায়গা থেকে তার অবস্থান জানাচ্ছে এবং সে অনুযায়ী কাজ করছে। নিশ্চয়ই একদিন এক জায়গায় গিয়ে ম্যাচ করে যাবে সব। আবার কেউ যে আনুপাতিক হারে নির্বাচনের ফলাফলের কথা বলছে, সেটাকে কিভাবে দেখেন আপনি? না, সরকার কিভাবে দেখুন, এটা কেউ কেউ কি বলেছে এর চাইতেও বড়। এখন জিনিসটা আলোচনার টেবিলের কাছাকাছি রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয়েছে। তারা 13ই মার্চের মধ্যে আমরা আশা করছি তারা তাদের একটা মতামত জানাবে। এরপরে এগুলো নিয়ে আলোচনায় বসবে, আলোচনার মধ্য দিয়ে ঠিক কোনো হবে। পক্ষপাতিত্বের কোনো রকম কোনো অভিযোগ কে কার প্রতি পক্ষপাতিত্ব করবে এখানে বলুন? কোনো বিশেষ যাদের প্রতি স্নেহভাজন স্নেহাশীষ? দেখুন, সবকিছু তো পাবলিকলি প্রকাশ্যে হচ্ছে, মিডিয়ার সামনে হচ্ছে। মানে আগের 16 বছরের মতো কোনো কিছু তো গোপনে হচ্ছে না। সুতরাং পক্ষপাতিত্ব হলেও এটা সবাই দেখবে, না হলেও সবাই দেখবে। তো এরম প্রকাশ্যে বসে মিডিয়ার সামনে কে কার প্রতি কেন পক্ষপাতিত্ব করবে? আপনি আপনি স্পেসিফিক জিজ্ঞেস করতে পারেন যে মানে আপনি কি ইঙ্গিত করতে চাচ্ছেন? মানে ছাত্রদের প্রতি বলা হয় যে যারা রাজনৈতিক দল গঠন করেছে তাদের প্রতি কোনো রকম বিশেষ সহানুভূতি আছে কিনা ওকে, আমি একটা জিনিস আমার ব্যক্তিগত জায়গা থেকে বিশ্বাস করি যে আমাদের জুলাই অভ্যুত্থানে যে সমস্ত ছাত্র নেতৃবৃন্দ নেতৃত্ব দিয়েছিলেন, আমরা জানি কম বেশি প্রায় 2000 মানুষ জীবন দিয়েছিলেন। আরও অনেকেই ছিলেন যাদের যে কোনো সময় জীবন চলে যেতে পারত। তারা জীবনের ঝুঁকি নিয়ে এমন এক অভ্যুত্থান সংগঠিত করেছেন, এমন এক অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, জাতি হিসাবে তাদের কাছে আমার সব সময় তাদের প্রতি আমাদের ইমোশনাল থাকতে হবে, তাদের প্রতি আমাদের অসীম ভালোবাসা, অসীম দুর্বলতা থাকতে হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যখন আপনি রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে কোনো একটা দায়িত্ব পালন করবেন, সেখানে কোনো ধরনের পক্ষপাতিত্ব, সেই জায়গায় কোনো ধরনের কারো প্রতি আনুকূল্য দেখানো, সেই সুযোগ বা প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সেটা কি করছেন প্রফেসর ইউনূস? আপনি কি দেখতে পাচ্ছেন সেরকম কিছু? কমিশন বলুন, সরকার বলুন, আইন আদালত বলুন, সব জায়গায়। তা এখন যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা তো সংবিধানের আলোকে চলছে। ওকে, এই বিতর্কে আমার মনে হয় এখন না যাওয়াই ভালো, কারণ এটা আমরা সবাই জানি এটা আলোচনা শুনতে চাই। এখানে একটা ডক্ট্রিন, আবার আরেকটা রাজনৈতিক পক্ষের বক্তব্য আপনি তুলে ধরেছেন। এটা রাজনৈতিক ভিন্ন মতের প্রকাশ, এর বাইরে আর কিছু না। কিন্তু কেউ কোনো জিনিস প্রকাশ করলেই তো সেটার সঙ্গে সঙ্গে মানে গৃহীত হয়ে যাচ্ছে না বা বাস্তবায়িত হয়ে যাচ্ছে না। প্রত্যেকের ওপিনিয়নগুলো সামনে আসছে, এগুলো নিয়ে আগামী দিনে আলাপ আলোচনা হবে। আমি বলেছি যে আগামী সপ্তাহ দুয়েকের মধ্যেই হয়তো আলাপ আলোচনা শুরু হবে। আলোচনার মধ্য দিয়ে নির্ধারিত হবে যে এই ভিন্ন মতগুলো কোথায় গিয়ে ঐক্যমতে পৌঁছাবে কিংবা পৌঁছাবে না। কিন্তু তাহলে ওই যে সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া বা কবর দেওয়া, এটা পলিটিক্যাল রেটরিক, মানে এগুলি পলিটিক্যাল রেটরিক, যার যার রাজনৈতিক নিজের হয়তো বা বক্তব্য থেকে সেগুলি বলছেন বলে আপনি মনে করছেন। আমরা বর্তমান যে প্রেক্ষাপটটা, সেই প্রেক্ষাপটটা আসলে একটা বিষয়, সেটি হচ্ছে যে আওয়ামী লীগের যে রাজনীতি, সে রাজনীতি কিন্তু এখন আমরা কোনো নেতা নেত্রীকে তো কোনো রাজনৈতিক কোনো কর্মসূচি থাক দূরের কথা, আমরা কিন্তু অনেক সময় কোনো সামাজিক অনুষ্ঠানে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি না। দু একজন তো একটা সামাজিক অনুষ্ঠানে গিয়েছেন, সেখানেও কিন্তু তারা প্রতিহত হয়েছেন, জনগণ তাদেরকে প্রতিহত করে। চট্টগ্রামের দিকে আরও কয়েকটা জায়গায় আমরা দেখেছি। তো সে অবস্থায় আপনি নিজে সাংবাদিকতা করেছেন, নিজেও কিন্তু ফ্যাসিজমের বিরুদ্ধে আপনার নানা রকম ইউটিউব কন্টেন্ট আমরা দেখেছি, সরকারে আছেন,
কিছুদিন পরে হয়তো সরকার থেকে গিয়ে আবার আমাদের মতো সাধারণ কাতারে চলে আসবেন। তো এই যে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎটা কীভাবে দেখেন? হয়তো না, ওটাই অবধারিত। জানি না, আরো বড় কিছু তো হতে পারেন। দেখা যাবে যে দল রাষ্ট্র ক্ষমতা আসলো তারা আপনাদেরকে টেকনোক্রেট করে নিয়ে নিল আপনাদের বুদ্ধিমত্তার কারণের জন্য। সেটা না হলেই আমার জন্য ভালো হবে। তো সে অবস্থা আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎটা আসলে কি, জনগণ কিভাবে দেখতে চায়? এবং আগামী রাজনীতিতে কেউ কিন্তু বলবার চেষ্টা করে একটা স্লিম আওয়ামী লীগ থাকলে নির্বাচনটা ফলপ্রসূ হবে, তা না হলে নির্বাচন নিয়ে হয়তোবা নানা রকম একটা প্রশ্ন তৈরি হতে পারে। আপনি কিভাবে দেখেন? দেখুন, এই প্রশ্নটার জবাব আমি একজন নাগরিক হিসেবে দিব, মানে আমি সরকারের কোন দায়িত্বে আছে সেই হিসাবে না। আমি মনে করি এই কথা বলবার অধিকার যে কারোই আছে, সরকারের ভেতরে থাকুক আর বাইরে থাকুক। আপনি আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যতের কথা বলেছেন। রাজনৈতিক ভবিষ্যৎ তাদেরই থাকে যাদের একটা রাজনীতি থাকে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই প্রশ্নের সুরাহা হওয়া দরকার যে অতীতে রাজনৈতিক দল ছিল, এরকম কোনো শক্তি 4 সপ্তাহের মধ্যে প্রায় 2000 মানুষকে হত্যা করবার পর সেই রাজনৈতিক শক্তি এখন আর রাজনৈতিক দল হিসাবে বিবেচিত হবে কিনা। এটাও আমি আবারও বলি যে অতীতে কখনো রাজনৈতিক দল ছিল, এরকম একটা শক্তি মাত্র 4 সপ্তাহের মধ্যে প্রায় 2000 লোককে হত্যা করেছে। এরপরে সেই শক্তিটা স্বাভাবিক রাজনৈতিক দল হিসাবে বিবেচিত হবে কিনা, জাতি হিসাবে আমাদেরকে প্রথমে এই প্রশ্নের সুরাহা করতে হবে, যেভাবেই করি না কেন। এই প্রশ্নের সুরাহা হলে বাকি সব প্রশ্নের সমাধান হয়ে যাবে, জবাব পাওয়া যাবে যে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কি, তারা নির্বাচনে আসতে পারবে কিনা, তারা রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হবে কিনা, কিংবা রাজনীতি করতে পারবে কিনা। এই সকল প্রশ্ন তখন অটোমেটিক্যালি সমাধান হয়ে যাবে যে কম বেশি 2000 মানুষকে 4 সপ্তাহের মধ্যে হত্যা করেছে প্রকাশ্যে দিবালোকে গোটা বিশ্ববাসীর সামনে। আমরা দেখেছি জাতিসংঘের রিপোর্ট এসছে, জাতিসংঘ পরিষ্কার বলেছে যে কিভাবে মানুষকে হত্যা করা হয়েছে, একদম শীর্ষের দলীয় প্রধান এবং সরকারের প্রধানের পর্যায়ে যিনি ছিলেন তার সরাসরি নির্দেশে। সুতরাং এইরকম একটা গণহত্যা যজ্ঞের পর সেই শক্তিটাকে আর স্বাভাবিক রাজনৈতিক শক্তি বা দল হিসাবে বিবেচনা করা হবে কি হবে না, এই প্রশ্নের সমাধানটাই এখন সবচাইতে একটা গুরুত্বপূর্ণ ইস্যু জাতির সামনে। সেটা সবসময় কিন্তু আমরা দেখি মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু তার ওই শক্তিটা যখন ক্ষমতায় ছিল, প্রথম একদম শুরুর দিকে 2009-10-এর কথা আমরা বাদ দিই, তখন হয়তো এক ধরনের পপুলারিটি ছিল, তখনও তারা এতটা অপকর্ম করেনি। অপকর্মগুলো তো ধাপে ধাপে হয়েছে। শেষের দিকে এসে তারা যে জবরদস্তিমূলকভাবে রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারাও খুব ভালো করে জানতো যে তাদের কত পার্সেন্ট মানুষের সমর্থন তাদের আছে না আছে। কিন্তু তারা তো এক পর্যায়ে জনসমর্থনকে কেয়ার করেনি, তোয়াক্কা করেনি। তারা কি করেছে, তারা সমগ্র রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে জনগণকে দমন করে তারা ক্ষমতায় ছিল। অন্যদিকে তারা এই রাষ্ট্রকে লুটপাট করে $multi-billion বা হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করেছে। তো সেই টাকা তো তাদের কাছে আছে। আমরা জানি কিভাবে অলিগার্ক সৃষ্টি করা হয়েছে, অগণিত অলিগার্ক, যাদেরকে একেবারে প্রকাশ্যে অবৈধ সুবিধা দিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করার সুযোগ দেওয়া হয়েছে। হ্যাঁ, এই জায়গাটা সমালোচনা আসতে পারে যে সেই সমস্ত লুটেরাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সেখানে হয়তো ঘাটতি আছে, নিশ্চয়ই সরকার নেবে। নানা রকম শ্বেতপত্র প্রকাশ হয়েছে, নানা রকম তদন্ত চলমান আছে। আমি বিশ্বাস করি সরকার সে সমস্ত লুটপাট এবং লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু যে প্রশ্নটা আপনি করলেন যে এই শক্তিগুলো তাদের আছে, অবৈধ লুটের টাকার শক্তি তাদের আছে, তারা দলীয়করণ করতে করতে সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। হ্যাঁ, এটা সবাই জানে যে রাষ্ট্র ব্যবস্থায়, রাষ্ট্রীয় সিস্টেমে এখনও তাদের রেখে যাওয়া অনেকে ঘাপটি মেরে আছে। তো তারা চেষ্টা করবে এই তাদের অঢেল টাকা ব্যবহার করে ঘাপটি মেরে থাকা তাদের অন্ধ অনুসারী যারা, তাদেরকে ব্যবহার করে একটা অস্থিতিশীলতা তৈরি করতে, একটা অস্বাভাবিক অবস্থা তৈরি করতে। এই আশঙ্কাগুলো তো থাকবেই। তাদের রাজনীতি বলতে এখন এইটাই, তাদের রাজনৈতিক ভবিষ্যৎ বলতেও এটুকুই। আমি বিশ্বাস করি যে সরকার এগুলো অ্যাড্রেস করবে এবং এই প্রবলেমগুলোকে কীভাবে মোকাবেলা করতে হয়, কীভাবে নিউট্রালাইজ করা যায়, সরকার সেটা দেখবে। হ্যাঁ, যেন সার্জিস আলম যে কথাটা বলেছিলেন, আসলে আমি তার সাথে একটা সহমত পোষণ করে বলতে চাই। এটি হয়তো রাজনৈতিক দলগুলো হয়তো বা কোনো কারণে যাতে বিরক্তি প্রকাশ না করে, তিনি হয়তো বা তার ক্ষোভের থেকে, আবেগের থেকে যে কথাটা বলেছেন যে তার ফাঁসি হওয়ার আগ পর্যন্ত এই দেশে কেউ নির্বাচন মুখে নিয়ে আসতে পারবেন না। কিন্তু এই যে শেখ হাসিনা ফ্যাসিজমের যে জন্মদাতা এবং যিনি বাংলাদেশকে একেবারে খাদের কিনারে নিয়ে গিয়েছিলেন, তার ফ্যাসিস্টরা কিন্তু আপনি যেটা বলছিলেন, তারা কিন্তু
সকলেই কিন্তু এই দেশ থেকে ত্যাগ করে যায়নি, কেউ না কেউ এখনও কিন্তু দেশে আছে। এবং এই দেশে আমরা ব্যবসায়ী বলি, আমরা রাজনৈতিক অঙ্গনে বলি, আমরা যদি আমাদের অফিস আদালতে বলি, সেখানে রয়েছে। তো সে অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার অনেকখানি করবার চেষ্টা করেছে যে আগামী জাতীয় নির্বাচন যখন অনুষ্ঠিত হবে তখন তাদের হাতে অঢেল টাকা আছে, অঢেল ক্ষমতা আছে, অঢেল মাসেল আছে। সেই জায়গায় কীভাবে নির্বাচনকে সুন্দর করবার ক্ষেত্রে এই রাজনৈতিক দলটাকে আসলে থামানো দরকার, কিভাবে? নিঃসন্দেহে সেটা এই বর্তমান সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ, এটা অস্বীকার করবার কোনো উপায় নেই। সেই চ্যালেঞ্জ সরকার সবাইকে নিয়ে ওই জায়গাটায় একটা ঐক্যমত্যের দরকার, যে এই চ্যালেঞ্জ মোকাবেলা একটা ন্যূনতম জাতীয় ঐক্য দরকার, এবং সেটা তৈরির চেষ্টা হচ্ছে। সার্জিস আলমের কথা আপনি ব্যক্তি বিশেষের রেফারেন্স দিয়েছেন, তিনি ফাঁসির কথা বলেছেন। আমি দেখুন, আমার জায়গা থেকে শেখ হাসিনা এবং তার সঙ্গী সাথী যারা ছিল তারা যেভাবে নির্বিচারে মানুষ হত্যা করেছে, তাদের মানে একজন সাধারণ মানুষ হিসাবে হয়তো তারা ফাঁসির কথাই বলবে, কিন্তু এবং তাদের ফাঁসি হয়তো আইন অনুযায়ী বিদ্যমান আইনে কেউ যদি হত্যাকারী হিসাবে চিহ্নিত হয় বা প্রমাণিত হয়, তার বাংলাদেশের আইন অনুযায়ী তার ফাঁসি হওয়ার কথা। কিন্তু আমি ব্যক্তিগতভাবে ফাঁসির কথা বলবো না, আমি বলবো বিচার, গণহত্যার বিচার, মানবতা বিরোধী অপরাধের বিচার, এই দুটো বিচার, আর লুটপাটের বিচার, তিনটা বিচারের কথা। তো আমার কাছে তো মনে হয় যে এই বিচারের ক্ষেত্রে একটা জাতীয় ঐক্যমত্য কিন্তু হয়ে আছে। হয়তো সকল রাজনৈতিক দল মিলে বসে কোনো দলিলে সাইন করেনি যে আমরা এই বিচার চাই, কিন্তু প্রত্যেকের তো অবস্থান আমরা দেখি। আপনি দেখুন, বিএনপি বৃহত্তম রাজনৈতিক দল, তারা গত 10 ফেব্রুয়ারি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে একটি চিঠি দিয়েছেন বিভিন্ন বিষয়ে। সেখানে পরিষ্কারভাবে তারা বলেছেন, ওই চিঠিতে আছে যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে দল হিসাবে আওয়ামী লীগের বিচার করার কথা তারা বলেছেন। তার মানে বিএনপি কিন্তু আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়ে চিঠি দিয়েছে মাননীয় প্রধান উপদেষ্টাকে। আপনারা চেক করে নিতে পারেন আমি এটা সত্যি বলেছি কিনা, এটা ডকুমেন্টেড। অন্যদিকে ছাত্র জনতা, এখন যেটা ন্যাশনাল সিটিজেন পার্টি, তারা সব সময় বিচারের কথা বলছে। আরেকটা বৃহৎ রাজনৈতিক দল জামাত ইসলাম, তারা বিচারের কথা বলছে। সুতরাং এই বিচার নিয়ে দ্বিমত তো আমি কোথাও দেখি না, হতে কোনো সমস্যা নেই। কিভাবে হবে আইনি প্রক্রিয়ায় সেটা হয়তো সময় বলে দেবে, আমরা দেখতে পাবো যে সেটা কিভাবে প্রসেস হয়। নিশ্চয়ই আমরা এটুকু অন্তত পক্ষে মানে সবাই একটা ঐক্যমত আছে যারা যুগপৎ আন্দোলন করেছে, শুধুমাত্র একটি দল এবং তার শরিকরা ছাড়া। আমি আওয়ামী লীগ এবং তার শরিক। আপনি আরেকটা জিনিস আপনাকে এই ক্ষেত্রে মনে করিয়ে দিই, যে শুধুমাত্র এই যে 4 সপ্তাহে 2000 মানুষ হত্যা, কিংবা 16 বছরে হাজার হাজার মানুষকে হত্যা, শত শত মানুষকে গুম করা, এটাই তো কেবলমাত্র তাদের অপরাধ না। তাদের অপরাধের ফিরিস্তি যদি আমরা আরেকভাবে বিবেচনা করি, সেটা হলো যে দল হিসেবে আওয়ামী লীগ 2 বার এদেশে গণতন্ত্র হত্যা করেছে, হাজার হাজার মানুষকে হত্যা করেছে 2 বারই। হাজার হাজার মানুষকে হত্যা করে বাংলাদেশের মানুষকে জিম্মি করে রাষ্ট্র ক্ষমতা জবরদখল করে এমনভাবে বসেছিল যে আমাকে আর কেউ সরাতে পারবে না। সেটা 1975 সাল 74-75 কথা মনে করতে পারি, যে ঠিক তার আগে 72-73-74 সালে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছিল রক্ষী বাহিনী দিয়ে, এবং তার ধারাবাহিকতায় বাকশাল কায়েম করা হয়েছিল, সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়েছিল, এবং এর মধ্য দিয়ে তারা ভেবেছিল যে এই যে বসলাম আর কেউ আমাকে সরাতে পারবে না। হ্যাঁ, তারপরে তো কি ঘটেছে ইতিহাস, সেটার মানে ইতিহাসেই সেটার বিবরণ আছে, আমরা জানি। তো একবার পরীক্ষা হলো, কিন্তু শহীদ জিয়াউর রহমান তিনি যখন আবার বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র চালু করলেন, খুলে দিলেন, তখন তিনি সেই আওয়ামী লীগকে আবার অ্যালাউ করেছেন নতুনভাবে মানে পুনরুজ্জীবিত হওয়ার। তারা দুই ভাগে বিভক্ত হয়ে মালেক উকিল এবং মিজানুর রহমান চৌধুরী দুজন আলাদা আবেদন করে 2টো আওয়ামী লীগের অনুমোদন চেয়েছিলেন। পরে একটা আওয়ামী লীগই কন্টিনিউ করেছে, এবং সেই আওয়ামী লীগে কিন্তু আবার শেখ হাসিনাকে দেশে নিয়ে এসে, আপনি দেখুন অনেকে বলে যে শেখ পরিবার মুক্ত আওয়ামী লীগ এখন হতে পারে কিনা। হ্যাঁ, আওয়ামী লীগে যারা ভালো, হ্যাঁ, যাদের ওরম দোষ নাই বা ওরম বদনাম নাই, তাদের কিন্তু আবার আওয়ামী লীগ হতে পারে কিনা। আমরা স্মরণ করতে পারি যে সেই সময় 78 সালে যখন আওয়ামী লীগ পুনরুজ্জীবিত হয়, তখন কিন্তু এই কথিত ভালো আওয়ামী লীগেরাই কিন্তু আওয়ামী লীগ পুনর্গঠিত করেছিল, পুনরুজ্জীবিত করেছিল। সেই ভালো আওয়ামী লীগের হাত ধরেই কিন্তু আবার শেখ হাসিনা আওয়ামী লীগের নেত্রী হয়ে উঠলেন, এবং 40 বছর বা 41 বছর ধরে তিনি এই দলের নেত্রী ছিলেন একদম একচ্ছত্রভাবে। তার হাত ধরেই বাংলাদেশ আবার এরকম একটা ফ্যাসিজমে ঢুকেছে, তার হাত ধরেই বাংলাদেশে মাফিয়াতন্ত্র কায়েম হয়েছে। তারপরে তারা এমনভাবে বসেছিল যে তাদেরকে আর কেউ কোনোদিন সরাতে পারবে না। তারপরে এই দেশের 2000 মানুষ জীবন দিয়ে এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে তাকে বিদায় করেছে। তো এভাবে কি বারবার আওয়ামী লীগকে পরীক্ষা করতে হবে নাকি, যে এরপরে তারা ভালো হয়ে গেল কিনা, নাকি তারা আবার আগের মতো করবে? আমার তো মনে হয় তাদের রক্তের মধ্যে এটা আছে।
কোনটা আছে? তারা সুযোগ পেলেই আবার ফ্যাসিজম কায়েম করবে, সুযোগ পেলেই গণতন্ত্র হত্যা করবে, সুযোগ পেলেই বাংলাদেশের মানুষকে জিম্মি করবে। আমি তো মনে করি বাংলাদেশের কিছু ছাড়া প্রায় সকল মানুষ এই জিনিসটা বুঝে গেছে যে আওয়ামী লীগ আর পরীক্ষার কিছু নেই। দর্শক, আমরা শুনছিলাম এবং আমরা একটা কথা বলতে চাই, মিস্টার মনির হায়দার, আমরা একটা বিরতিতে যাব যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য তৈরি না হলে কিন্তু ফ্যাসিজম কিন্তু আবার একটা মাথা চালা দিতে পারে। এই সংখ্যাটা কিন্তু আমাদের মধ্যে রয়ে গিয়েছে। সে কারণে আপনারা যেহেতু সরকারে আছেন, অন্তর্বর্তীকালে সরকারের কাছাকাছি থাকছে, অবশ্য মব জাস্টিসের প্রশ্নে আসবো। তবে ঐক্যমত কমিশনের একটা প্রথম একটা আমরা দেখেছি যে সভা হয়েছে। আগামীতে কবে নাগাদ সেটা হতে পারে কোনো ধারণা দেওয়া যায় কি না। এবং সেখানে আমরা দেখেছি যে দুটি দল অংশগ্রহণ করেনি, একটু আওয়ামী লীগ এবং তার শরিকরা তাদেরকে অংশগ্রহণ করতে দেখিনি। জাতীয় পার্টিও কিন্তু সেখানে অংশগ্রহণ করেনি আমরা দেখেছি। তো যেটি পরবর্তী মিটিং হবে সেখানেও কি একই রকম অবস্থা হবে কিনা, বা কারা কারা আমন্ত্রিত হতে পারবেন না বা হবেন না, এই ধরনের কোনো কিছু কি আপনার ধারণায় আছে কিনা? না, আপনি কি বলেন যে কোনো গণহত্যাকারীকে রাজনৈতিক দল হিসেবে কোথাও রাষ্ট্র আমন্ত্রণ জানানো উচিত? আপনার কি মনে হয়? আমি ব্যক্তি গণহত্যাকারী কোনো শক্তিকে রাজনৈতিক দল বিবেচনা করে কোনো রাষ্ট্রীয় আয়োজনে আমন্ত্রণ জানানো, এটা কি আপনি বা দেশের সাধারণ মানুষ গ্রহণ করবে? যদি করে তাহলে হতে পারে। আচ্ছা, তাহলে সেই অর্থে ধরে রাখছি যে আগামীতেও যারা গণহত্যাকারী তাদেরকে দাওয়াত পাওয়ার কোনো স্কোপ এখানে নেই। কিন্তু এটা বাংলাদেশে কেন, আমার তো মনে হয় দুনিয়ার কোথাও কোনো ধরনের কোনো ডায়ালগ প্রসেসে কোনো গণহত্যাকারীকে, একটা স্বাভাবিক রাজনৈতিক ডায়ালগ প্রসেসে কোনো গণহত্যাকারীকে ইনক্লুড করার কোনো রেকর্ড আছে কিনা? সেটি আমরা পরিষ্কার হলাম। তাহলে জাতীয় পার্টির অবস্থানটা কি হবে? গণহত্যার সহযোগী 16 বছর ছিল তারা। এবং জাতীয় পার্টির ব্যাপারে দেখুন, জুলাই অভ্যুত্থানকালে অভ্যুত্থানের নায়কেরা এবং এই অভ্যুত্থানের অংশগ্রহণকারীরা তারা সকলেই এই গণহত্যাকারী এবং তাদের সহযোগীদের ব্যাপারে তাদের অবস্থান পরিষ্কার করেছে। এখানে আমার কিংবা সরকারের নতুন করে অবস্থান গ্রহণের কোনো বিষয় নেই। মানে তাহলে তারাও তাদের শরিক হিসেবে বিবেচিত হচ্ছে জাতীয় পার্টি। আমি বলেছি এটা জঙ্গিবাদ কায়েম হয়েছে। আপনি কি সেটা বিশ্বাস করেন? না। দেশের মানুষ কি সেটা বিশ্বাস করে? তাহলে আর আমার কি বলার আছে? নিশ্চয়ই আমরা একটু মব জাস্টিসে আসি। আসলে এটা একটু নিয়ন্ত্রণ করা দরকার এবং চেষ্টা চলছে। আমরা যদিও জাতীয় নাগরিক পার্টি 2-4 জনকে দেখেছি, গতকালকে কলাবাগানে দেখেছি, মিরপুরে দেখেছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জনাব নাহিদ ইসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছেন। এখন কোনো আর বৈষম্য বিরোধী নেতা নাই বলে তিনি বলেছেন। এই মব জাস্টিসটা একটু নিয়ন্ত্রণ করার আর কি ব্যবস্থা করা না, দেখুন, শুধু মব জাস্টিস না, নানা ধরনের অপরাধ তো সংঘটিত হয়েছে। এটা তো অপরাধ মুক্ত কোনো দেশ এখনো হয়ে যায়নি। আমরা জানি যে গত 16 বছরে বিগত ফ্যাসিস্ট সরকার দেশের রাষ্ট্রযন্ত্রকে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কিভাবে ধ্বংস করে দিয়েছে। এটা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা যে কোনো একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের পতন বা পলায়নের পর সে দেশের সকল থানা বা পুলিশ স্টেশন বন্ধ হয়ে গেছে। সে দেশের বায়তুল মোকাররমের খতিব পালিয়ে গেছে, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পালিয়ে গেছে। এটা দুনিয়ার কোনো দেশে হয়েছে কিনা আমি জানি না, আপনাদের যদি জানা থাকে। পুলিশি ব্যবস্থা মাটিতে মিশে গিয়েছিল। সেখানে দ্রুততম সময়ে এই পুলিশি ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করা, পুনরায় সচল করা, এর চাইতে কঠিন চ্যালেঞ্জ তো খুব বেশি কিছু হতে পারে না। সেই চ্যালেঞ্জে প্রফেসর ইউনূসের সরকার, মাননীয় প্রধান উপদেষ্টা তার নেতৃত্বে, তার দিক নির্দেশনায় একটা জায়গায় তো নিয়ে এসছে। আমরা অতীতে বিভিন্ন দেশে দেখেছি এ ধরনের অভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা কীভাবে ভেঙে পড়ে। কোনো কিছুকে জাস্টিফাই করা যাবে না। আমাদের এখানেও তাৎক্ষণিকভাবে কিছু ডাকাতির ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায়, পরে দেখা গেছে যে এগুলো পলাতক ফ্যাসিস্টের সহযোগীরা বিভিন্ন জায়গায় ঘটিয়েছে। কিছু সামাজিক অপরাধ, চুরি, ছিনতাই, এ ধরনের ঘটনা ঘটেছে, এখনও আছে। হ্যাঁ, কিন্তু এই পুলিশি ব্যবস্থাটাকে নতুন করে দাঁড় করানো, সেটাকে একটা মোটামুটি কার্যকর জায়গায় নিয়ে যাওয়া, এই কাজটা তো হয়েছে। মানে এখনও অপরাধ আছে সমাজে, কিন্তু সেভাবে গণহারে সব কিছু নিরাপত্তাহীন হয়ে গেছে সে অবস্থায় তো নাই। বাকি যেটুকু আছে আমি বিশ্বাস করি যে এটাও ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আর মব জাস্টিসের কথা আপনি বললেন, হ্যাঁ, আমাদের এখানে মব জাস্টিস আগে থেকেই ছিল। আমরা মনে আছে না যে দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদকে তার অফিস থেকে ধরে নিয়ে পেটাতে নিয়ে একদল গুন্ডা বাহিনী, তৎকালীন ক্ষমতাসীনদের পেটুয়া বাহিনী, তারা নিয়ে পুলিশের হাতে দিয়েছে। পুলিশ সেই পেটুয়া বাহিনীর সন্ত্রাসীদেরকে কিচ্ছু বলেনি। আবুল আসাদকে ধরে নিয়ে জেলে ঢুকিয়ে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে মাসের পর মাস, বোধহয় বছরের পর বছর তিনি জেলে ছিলেন। তো এগুলোতে এই রাষ্ট্রে, এই সমাজে হয়েছে। এখন যেগুলো হচ্ছে, কিছু কিছু ঘটনা ঘটছে,
এগুলোর পেছনে একটু আগে আমরা আলাপ করেছি যে সেই পলাতক ফ্যাসিস্টদের হাতে হাজার হাজার কোটি টাকা আছে। এই টাকা দিয়ে অনেক কিছু করা সম্ভব। এই টাকা দিয়ে আমরা আজ থেকে 3 দিন আগে দেখেছি গুলশানে রাতের বেলা একটা ঘটনা ঘটেছে, পরে দেখা গেছে এর সঙ্গে সাধারণ মানুষের কোনো সম্পর্ক নাই, আমাদের ওই ছাত্রদের বা সমন্বয়ক যাদেরকে দায়ী করা হয় তাদের কোনো সম্পর্ক নেই। এটা টোটালি একটা ডিফারেন্ট ঘটনা। তো এরকম ঘটনা বিভিন্ন জায়গায় ঘটছে। এগুলো সরকার নজর রাখছে, সরকার অ্যাড্রেস করবার চেষ্টা করছে। আবার বহু মতলববাজের নানা রকম প্ররোচনাও এখানে থাকে। সেই মতলববাজদের মতলবও সাধারণ মানুষকে বুঝতে হবে। হ্যাঁ, অনেক মানুষের ন্যায়সঙ্গত ক্ষোভের প্রকাশ, মানুষের ন্যায়সঙ্গত প্রতিবাদের অধিকার তৈরি করবার জন্যই জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছে। সুতরাং ন্যায়সঙ্গত প্রতিবাদ, ন্যায়সঙ্গত ক্ষোভের প্রকাশ সেগুলো হবে, কিন্তু সেটাকে পুঁজি করে মতলববাজরা বা সেই পতিত ফ্যাসিস্টের সহযোগীরা তারা এসে এখানে একটা অস্থিরতা তৈরি করবে, একটা সহিংসতা তৈরি করবে, সেটা নিশ্চয়ই সরকার বা আইনশৃঙ্খলা বাহিনী অ্যালাউ করবে না। কিছু কিছু ঘটবে, সেগুলোর আলোকে আরও ব্যবস্থা নেওয়া হবে যাতে পরবর্তীতে না ঘটে। আরেকটা জিনিস হলো, আমরা জানি যে সোশ্যাল মিডিয়াতে টাকা ঢেলে কি না হয়। টাকা খরচ করে সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ক্যাম্পেইন প্রপাগান্ডা চালানো হচ্ছে, দেশের ভেতর থেকে দেশের বাইরে থেকে। ঘটনা কিছু কিছু ঘটছে, কিন্তু দেখা যাচ্ছে একটা ঘটনা ঘটছে সেটাকে প্রচার করা হচ্ছে এমনভাবে, সোশ্যাল মিডিয়া স্পেশালি, মনে হচ্ছে বোধহয় সারা দেশে শুধু এগুলোই হচ্ছে। গুলশানে একটা ঘটনা ঘটেছে, কয়েকজন মানুষ ঘটিয়েছে একটি বাড়িতে, কিন্তু এমনভাবে সেটাকে সামনে নিয়ে আসা হয়েছে যে এই অভ্যুত্থানের সঙ্গে জড়িত লোকজন, অভ্যুত্থান যারা ঘটিয়েছে তারাই বোধহয় এখন বাড়ি বাড়ি গিয়ে ডাকাতি করছে। এবং একটা ঘটনাকে এমনভাবে প্রচার করা হয়েছে মনে হচ্ছে সারা দেশে এগুলো হচ্ছে। তো এ ব্যাপারেও আমাদের সচেতন থাকতে হবে। এবং এই প্রপাগান্ডা আমরা দেখেছি যে তারা যখন ক্ষমতায় ছিল এগুলো আন্তর্জাতিক মিডিয়াতে এসছে। এএফপিতে একটা ফ্যাক্ট চেকিং রিপোর্ট এসছে, আপনার মনে আছে, যে যারা ক্ষমতায় ছিল তারা কিভাবে প্রপাগান্ডা চালিয়েছে নিপীড়িত মানুষের বিরুদ্ধে। তারা যাদের উপর নিপীড়ন চালিয়েছে প্রপাগান্ডার মাধ্যমে তাদেরকে আবার দায়ী করেছে, ভিকটিমদেরকে অপরাধী হিসাবে চিহ্নিত করেছে। এই কাজ তারা ক্ষমতায় থাকতে করেছে। এখন ক্ষমতা থেকে চলে যাওয়ার পর তাদের হাতে অঢেল টাকা আছে, সেই টাকা খরচ করে একই টাইপের প্রপাগান্ডা তারা অব্যাহত রেখেছে। এবং সেই পলাতক সরকারের প্রধান, গণহত্যার মূল মাস্টারমাইন্ড শেখ হাসিনা, তিনি নিজে এখনো পর্যন্ত সেই প্রপাগান্ডা চালাচ্ছেন, প্রপাগান্ডায় নেতৃত্ব দিচ্ছেন। এগুলো নিশ্চয়ই বাংলাদেশের মানুষ বোঝে। জি, একেবারে শেষের আলোচনায় আসি। সম্পর্ক রয়েছে, জামাতের সেরকম সম্পর্ক রয়েছে, বাম দলেরও আপনাকে হয়তো পছন্দ করেন, ছাত্ররাও আপনাকে বিশেষভাবে হয়তো পছন্দ করেন। সে অবস্থায় আমরা এই যে আগামী যে জাতীয় নির্বাচনের যেহেতু আপনি ঐক্যমতের একটা ব্যবস্থাপনার মধ্যে আছেন, এই রাজনৈতিক দলগুলোর প্রতি আপনার কী সুপারিশ থাকবে যে ঐক্যমতে যাতে কোনো ফাটল না ধরে, ফ্যাসিজম যাতে আবার পুনরায় উত্থান না ঘটে, এই যে যাদের হাতে অঢেল টাকা রয়েছে, যারা সম্পদ লুট করে বাংলাদেশকে ফোকলা করে দিয়েছে, তারা যাতে বাংলাদেশ আর কোনো রকমভাবে তাদের অন্যায়ের রাম রাজত্ব করতে না পারে, আপনার কি সুপারিশ থাকে? কিরণ ভাই, দেখুন, আমি ব্যক্তিগতভাবে সুপারিশ করবার কোনো জায়গায় নেই। আপনি যেটা রেফার করেছেন আমি একটু ভুল বুঝেছিলাম, আমি ভেবেছি আপনি জাতীয় ঐক্যমত্য কমিশনের কথা বলছেন। না, তিনি বলেছেন, আপনি বলেছেন গত ডিসেম্বর মাসের 27 এবং 28 তারিখে ঢাকায় আমরা একটা জাতীয় সংলাপের আয়োজন করেছিলাম, ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ, এই সংগঠনের তরফ থেকে। তো সেই সংগঠনের একজন হিসাবে আমার একটা ভূমিকা ছিল সেখানে। হ্যাঁ, ডেফিনেটলি আমি যথেষ্ট একটা চোখে পড়ার মতো ভূমিকাই ছিলাম তখন। এবং সেটা বাংলাদেশের হিস্ট্রিতে প্রথমবারের মতো মানে পতিত ফ্যাসিস্ট ব্যতীত সকল রাজনৈতিক দল ও শক্তি অংশ নিয়েছিল। সামাজিক শক্তি, সিভিল সোসাইটি, ব্যবসায়ী প্রতিনিধি, ছাত্র সংগঠন সবাই অংশ নিয়েছিল। 6টা অধিবেশনে সেটা সম্পন্ন হয়েছিল। তো সেটা থেকে আমরা অনেক কিছুর প্রেরণা পেয়েছিলাম সামনে এগোবার, মানে জাতীয় ঐক্যমত্য গঠনে। আপনি যেটা বললেন যে জাতীয় ঐক্যের প্রশ্নে, দেখুন, আমি গত 3 সপ্তাহ ধরে আরেক ফর্মে কাজ করছি সরকারের ভেতরে থেকে। এটা করতে গিয়ে আমি দেখেছি, আপনি যাদের নাম বললেন, বিএনপি, জামাতে ইসলামী, এখন যেটা হয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি, কদিন আগে পর্যন্ত তারা নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে ছিল। আমি এদের সঙ্গে আলাদা আলাদাভাবে কথা বলতে গিয়ে দেখেছি যে দেশের ভালোর প্রশ্নে, এই অভ্যুত্থানের যে ফল, এটাকে সুসংহত বা সুরক্ষিত করার প্রশ্নে, বাংলাদেশে যাতে আর কখনো ফ্যাসিবাদ ফিরে না আসে সেই প্রশ্নে, কখনো যাতে মাফিয়াতান্ত্রিক শাসন আর না আসতে পারে সেই প্রশ্নে, এরা প্রত্যেকেই কাছাকাছি জায়গায়, এদের খুব বেশি ডিফারেন্স নাই। কিন্তু আমরা তো জানি যে সব ক্ষেত্রে, বিশেষ করে রাষ্ট্রীয় পর্যায়ে বা আমাদের মতো দেশ যেটা খুব
ভৌগোলিকভাবে খুব তাৎপর্যপূর্ণ একটা জায়গা আছে। এই দেশকে নিয়ে নানা রকম ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্রকারীদের কাছে অঢেল টাকা আছে, যেটা বারবার আমি বলি, এই কথাটা বারবার মনে করিয়ে দিতে হবে। সব ঘটনাকে সাদা চোখে দেখা যাবে না। অনেক ঘটনার পেছনে এই হাজার হাজার কোটি টাকার খেলা থাকবে, টাকা কথা বলে। তো এই সব ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার, যে সবার সদিচ্ছা সত্ত্বেও, অনেক কাছাকাছি থাকা সত্ত্বেও এখানে নানা রকম ষড়যন্ত্র তৎপর থাকবে। এই ষড়যন্ত্র যেহেতু এত বড় একটা মাফিয়া তন্ত্রকে এই দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে উৎখাত করতে সক্ষম হয়েছে, আমি বিশ্বাস করি এই ছোটোখাটো ষড়যন্ত্রের জাল ছিন্ন করাও তাদের পক্ষে অসম্ভব হবে না। এবং এটা বাংলাদেশের মানুষের শক্তিকে অনেক সময় অনেকভাবে আন্ডারমাইন করা হয়েছে। আমাদের এই যে তরুণ প্রজন্ম, যাদেরকে কথায় কথায় খুব মানে প্রচলিত বাংলায় বলা হতো ফার্মের মুরগি, তারা আমাদের সামনে এমন ঘটনা ঘটিয়েছে যেটা সবার কল্পনারও অতীত ছিল। তাদেরকে 16 বছর ধরে এক ধরনের ইতিহাস শেখানো হয়েছে, তারা রাতারাতি সেই ইতিহাসকে ছুঁড়ে ফেলে দিল, দিয়ে তারা নতুন ইতিহাসের জন্ম দিল। সেই কারণে আমি বিশ্বাস করি যে সব কিছুর পর এই গণ অভ্যুত্থানের অর্জনকে দীর্ঘমেয়াদে সংরক্ষণ করা, এটাকে সঠিক পরিণতিতে নিয়ে যাওয়া, এবং জাতি গত 54 বছর নানা কারণে বিভিন্নভাবে ডিরেল হয়েছে, লক্ষ্যচ্যুত হয়েছে, এবার যাতে সেটার পুনরাবৃত্তি না ঘটে, সেই জন্য শেষ পর্যন্ত একটা ন্যূনতম ঐক্যের জায়গায় এই জাতি পৌঁছাবে। এবং বর্তমান সরকার, মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে জাতীয় ঐক্যমত্য কমিশন এবং তার সরকার এই কাজে রাজনৈতিক দলগুলোকে সহায়তা করবার ক্ষেত্রে সফল হবে, এই বিশ্বাস আমি রাখতে চাই।